ভয়ঙ্কর ঘটনা, তারাতলা এই গোডাউন বিপর্যয়। আচ্ছা, এই তারাতলা গোডাউন বিপর্যয়ে কলকাতা পুরসভায় দুর্নীতির কালি। মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বলছেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিবৃতি, সেই বিবৃতিতে তৃণমূলকে তুলোধনা করলেন। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। কালী কে? এই কালী সরাসরি আবির আছে আমার সঙ্গে। আবির, অতনু, তুমি জানো যে চেতলাতে কালী পুজো ভীষণ রকম ভাবে বিখ্যাত, এবং কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি যখন দায়িত্বে ছিলেন, সেই সময় তার ঘরে যারা প্রবেশ করতেন তারা বিভিন্ন সময় বেরিয়ে বলতেন যে ফিরহাদ হাকিমের ঘরে প্রবেশ করতে গেলে কালীকে প্রণাম না করে ঢুকতে পারা যায় না। যেহেতু মেয়র ফিরহাদ হাকিমেরও বাড়ি চেতলায়, ফলে সেই কালীর সংযোগ খোঁজার চেষ্টা করা হতো। এহেন কালী তিনি কলকাতা পুরসভার মধ্যে থেকে তিনি কতটা ক্ষমতাবান ছিলেন তার গল্প গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় উঠে এসেছে, যদিও কালীর সেই আচরণের কোনো যে বদল হয়েছে এমনটা জানতে পারা যায়নি। গত 26শে সেপ্টেম্বর 2024 অয়ন ঘোষ দস্তিদার বলে ভবানীপুরের এক বাসিন্দা, বলা হয় যে তিনি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী ছিলেন, এমনটা পরবর্তী সময় শোনা যায়, যদিও সেই সংক্রান্ত তথ্যের কথা সে সময় সেই অফিস থেকে নাকচ করা হয়েছিল। সে অয়ন ঘোষ দস্তিদারের তরফ থেকে একটা থানাতে অভিযোগ করা হয়েছিল যে কালী কি ধরনের আচরণ করেন, কি ধরনের তিনি অর্থ নেন, তার অঙ্গুলি হেলন ছাড়া কোনো যে কাজ পুরসভার মধ্যে হয় না, এই ধরনের যাবতীয় অভিযোগ উঠতে শুরু করে। এই রাজ্য বিধানসভার মধ্যে 27শে সেপ্টেম্বর 2024 ফিরহাদ হাকিম, তৎকালীন কলকাতা পুরসভার মেয়র, রাজ্যের পুর নগরায়ণ দফতরের মন্ত্রী, তিনি উল্লেখ করে বলেছিলেন যে কালীর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা তো আমাকেই বলতে পারতো, আমি তদন্ত করে দেখতাম, তবে কালী এরকম আচরণ করে বলে আমি জানি না, আমার মনে হয় না সেই আচরণটি করে। অর্থাৎ কোথাও গিয়ে কালীর প্রতি যে প্রশ্রয় সেটা এই কথা থেকেই কার্যত উঠে এসেছিল বা প্রমাণিত হয়েছিল। এবং তোমাকে আমি শুরুতেই বলছিলাম যে একাধিক সরকারি আধিকারিক হোক, একাধিক সাধারণ মানুষ যারা দেখা করার মতো করে সুযোগ পান, বিশেষত কলকাতার মেয়রের সাথে, তারা মেয়রের চেম্বারে কিভাবে প্রবেশ করবেন, আদেও প্রবেশ করতে পারবেন কি না, তার এই গোটা নিয়ন্ত্রণটার দায়িত্ব এই কালী বাবুর হাতে ছিল, যাকে চেতলার কালী পুজোর কালীর সঙ্গে তুলনা করা হতো পিছনে তার দাঁড়িয়ে। তো এই কালীর বিরুদ্ধে আজকে অভিযোগ, বিধানসভাতে তারাতলা কাণ্ড নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, এবং তাকেও যে খোঁজা হচ্ছে, তার যে ভূমিকা রয়েছে সেই প্রসঙ্গের কথাও এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। অতনু, ধন্যবাদ আবির। এই যে কালী, যে কালীকে প্রণাম না করে নাকি ফিরহাদ হাকিমের দেখা পাওয়া যেত না, আচ্ছা এই কালীর পুরসভায় কতটা দাপট ছিল? বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দীর্ঘদিন ধরে পুরসভা বিট করছো তুই, পুরসভার বিভিন্ন খবর তোমার মাধ্যমে আমরা তুলে ধরি। কালীর পুরসভায় কতটা দাপট ছিল? দেখো, এই কালী ব্যানার্জি তিনি কলকাতা পুরসভায় সোশ্যাল বিভাগে তিনি চিফ ম্যানেজার পদে 2010 সাল থেকে ছিলেন, এবং এর আগে যখন ফিরহাদ হাকিম যখন কলকাতা পুরসভায় তিনি যখন মেয়র পরিষদ ছিলেন, সেই সময়েও তার আত্মসহায়ক ছিলেন এই কালী ব্যানার্জি, এবং তার সেখান থেকেই তার উত্থান। এবং তারপর সোশ্যাল সেক্টরে থাকার পর যখন ফিরহাদ হাকিম আবার পুরসভায় মেয়র হিসাবে ফিরে এলেন 2018 সালে, তখন আবার তার আত্মসহায়ক পিএ হিসাবে তিনি যোগ দেন। মেয়রের ওএসডি ছিলেন অফিসিয়ালি এই কালী ব্যানার্জি। তবে এই মেয়রের ঘরে ঢোকার আগে বা মেয়রের সঙ্গে দেখা করার আগে কালী ব্যানার্জির কাছে সেই ফাইল বা সেই কাগজ ছাড়া কখনোই মেয়রের কাছে পৌঁছানো যেত না। এটা যেমন একটা দিক ছিল মেয়রের পিএ হিসাবে তার যে দাপট। অন্যদিকে শুধুমাত্র এই মেয়রের কাছে পৌঁছানো নয়, বিভিন্ন ডিপার্টমেন্ট
কিভাবে চলবে, বিভিন্ন ডিপার্টমেন্টের বড় বড় যে সমস্ত কাজের বরাত থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম, ডে টু ডে ওয়ার্ক, সেই কাজের ওপরও হস্তক্ষেপ ছিল এই কালী ব্যানার্জির। কার্যত ফিরহাদ হাকিমের জমানায় এই কালী ব্যানার্জির দাপটে বিভিন্ন বিভাগের যারা আধিকারিক ছিলেন তারা অসন্তোষ প্রকাশ করতেন যে স্বাধীনভাবে তারা কোনো কাজ করতে পারেন না, এমনটাই অভিযোগ করতেন। এবং এই অভিযোগের ভিত্তিতে যেমন তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস সেটাও যেমন ছিল না, কারণ সেই মেয়রের কাছে অর্থাৎ ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ জানাতে গেলে আবারও সেই কালী ব্যানার্জির দরজা ডিঙিয়েই যেতে হবে। কাজেই এই ধরনের যে সমস্ত প্রক্রিয়া চলতো সেটা সোশ্যাল সেক্টর হতে পারে, সেটা বিল্ডিং হতে পারে, যদিও বিল্ডিং মেয়রের তুমি বলছিলে যে ফিরহাদ হাকিমের জামানায় অফিসাররা ঠিকমতো কাজই করতে পারতেন না এই কালির দাপটে। আমি আজ মুখ্যমন্ত্রীর আরেকটি বক্তব্য আমি শোনাতে চাইবো এখানে, যেখানে তিনি বলছেন টাকা তুলে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করে বলছেন মুখ্যমন্ত্রী। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন, সব বের করেছি আমরা। এই আপনাদের পাপের ফল, সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। বিশ্বজিৎ, তারাতলার এই বিল্ডিং প্ল্যানে প্রাক্তন মেয়রের সই রয়েছে। আমরা যারা সামান্য ছোটখাটো কোনো প্ল্যান পাস করাতে যাই পুরসভায়, প্রত্যেকের ক্ষেত্রেই আমরা জানি যে কতগুলো ধাপ পার হয়ে তারপরে গিয়ে একটা সই মেলে। তো এখানে প্রাক্তন মেয়র বা তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম যে সই করেছিলেন, অনেকগুলো ধাপ পার হয়ে তার মানে বিল্ডিং প্ল্যানটা ওখানে পাস হয়েছে বা স্যাংশন হয়েছে। তার মানে তো এই ধাপে ধাপে দেখতে গেলে সব জায়গাতেই দুর্নীতি। একদমই, অর্থাৎ কলকাতা পুরসভায় যদি কেউ একটা ছোট বাড়ি করতে যায় কিংবা বড় বাড়ি, সব ক্ষেত্রেই প্ল্যান স্যাংশনটা বাধ্যতামূলক। যদিও এখনও অনলাইন প্ল্যান স্যাংশন হয়ে গেছে, তবুও এটা যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে সেই পুরসভা বা বড়োতে গিয়ে তাকে প্ল্যান স্যাংশন, তাকে জমির মিউটেশন থেকে শুরু করে জমির দলিল, সমস্ত কাগজপত্র, অর্থাৎ সেই জমির মালিক যারা বা সেই জমির মালিক যারা রয়েছেন তাদের সেই কাগজপত্র সহ সেই বিল্ডিংয়ের প্ল্যান করতে হবে। ছোটো বাড়ির ক্ষেত্রে এলবিএস কিংবা বড় বাড়ির ক্ষেত্রে বহুতলের ক্ষেত্রে আর্কিটেক্ট ফার্ম এবং তার যে ভৌগোলিক অবস্থান, এই সমস্ত ছাড়পত্র, লাইসেন্স এবং ফায়ার থেকে ছাড়পত্র সমস্ত কিছু দিয়ে কলকাতা পুরসভার কাছে যে আবেদন, সেই আবেদন যে মূল নকশা, যে নকশার ভিত্তিতে এই বিল্ডিং তৈরি হবে, সেই বিল্ডিংয়ের নকশার কাগজপত্র দেওয়া। এবং সেটা শুধুমাত্র জমা দিলেই হবে না, সেই কাগজপত্র কলকাতা পুরসভার যারা ইঞ্জিনিয়ার আছেন তারা খতিয়ে দেখবেন। বোরোর ক্ষেত্রে বোরো যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব দেবেন, যারা অন্যান্য ইঞ্জিনিয়ার রয়েছেন, এবং সেই ইঞ্জিনিয়াররা আবার এসেই অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদেরকে ঘটনাস্থলে গিয়ে পরখ করে দেখা। এই প্ল্যানে যে প্ল্যানের গোড়ায় গলদ ছিল, সেই প্ল্যান পাস হয়ে একেবারে প্রাক্তন মেয়র মানে সেই সময় মেয়র তার কাছে চলে গেল, তিনিও সই করে দিলেন। মানে কিভাবে গেল? এই স্রোতের মতো ফাইল চলে গেল, যার বেসিক গন্ডগোল, যে প্ল্যানের বেসিকটা মানে ধরা পড়ে যায়, এটা গেল কিভাবে তাহলে? একদমই, এক্ষেত্রে পরিষ্কার যে এই ধরনের প্ল্যান পাস করার ক্ষেত্রে কলকাতা পুরসভায় দীর্ঘদিন ধরেই যে ঘুঘুর বাসা, সেটা হচ্ছে দালাল চক্র। কিছু লোক থাকেন যারা এই কাজটা সহজ প্রক্রিয়ায় করে দেন এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন বিল্ডিং ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক এবং মেয়রের কাছের লোক যারা
তাদের কাছে তারা সাহায্য নেন। এবং এক্ষেত্রে একটা নেক্সাস বা এই যে চক্র, সেই চক্র একেবারে কাউন্সিলর থেকে শুরু করে একেবারে মেয়রের দরজায় থাকা কালী ব্যানার্জি পর্যন্ত সকলের সাহায্য ছাড়া এই ধরনের প্ল্যান দ্রুত পাশ করা, আমরা এই প্ল্যানের ক্ষেত্রেও দেখেছি আবেদন করা হয়েছে সেপ্টেম্বর মাসে 2025-এ, অথচ অনুমোদন মিলে গেছে এই প্ল্যানের এবং সেটাও ঘুরপথে সেই 2026-এর জানুয়ারি মাসে। অর্থাৎ এই যে কম সময়ের মধ্যে আবেদন পেয়ে যাওয়া এবং এর যে ডিসেম্বর, এই মাত্র মাঝখানে 3 মাস, এর মধ্যে জায়গা ফায়গা দেখে নিলেন ইঞ্জিনিয়াররা, তারা সব দেখে মাপজোক করে সব কিছু করে নিলেন, বুঝে গেলেন যে সব একদম নিখুঁত রয়েছে, তাহলে এই প্ল্যান পাস করানোর জন্য উপরে পাঠানো যায়, উপর থেকে উপরে, সেখান থেকে মেয়র পর্যন্ত পাস হয়ে গেল, সই হয়ে গেল। টাকা ছাড়া অন্য কোনোভাবে হয় কি? এই প্রশ্ন উঠবে। দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছিল যার জন্য আস্তে 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 আজকে এই জায়গায় পৌঁছেছে এবং প্ল্যান পাস হয়ে গেল 3 থেকে 4 মাসের মধ্যে, সেই প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। তারপরে কি হলো গতকাল আপনারা দেখেছেন। এখনো পর্যন্ত এই ঘটনায় 5 জন গ্রেপ্তার। এই 5 জন কারা? এই 5 জন শম্ভুনাথ বেহেরা, গোডাউনের মালিক, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, নির্মাণ সংস্থা সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজার, লেবার সাপ্লায়ার দিবাকর ভান্ডারী, প্ল্যান পাসের মিডলম্যান আব্দুল হামিদ। আমার সঙ্গে সরাসরি রয়েছে অনুপ। শুধু এই 5 জন নাকি এই সর্বনাশের পিছনে আরও তো অনেকে রয়েছে? তারা কারা? তারা কিভাবে যুক্ত? দেখো, এই যে 5 জনকে গ্রেপ্তার করে শুধুমাত্র বলা হচ্ছে এই 5 জন না, 5 জন ছাড়াও কিন্তু আরো একাধিক ব্যক্তির নাম উঠে আছে। গোটা যে ষড়যন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়, সেক্ষেত্রে কিন্তু আরো যোগশেষ আছে। একটা সিন্ডিকেট র্যাকেটের মতো কাজ করেছিল এমনটা মনে করা হচ্ছে। ইতিমধ্যে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই 5 জনকে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হবে আজকে আদালতে পেশ করার পরবর্তী ক্ষেত্রে। এবং হেফাজতে নেওয়ার পরে মূলত এর পিছনে আরও কাদের কাদের হাত রয়েছে এই গোটা বিষয়টি কিন্তু জানার জন্য পুলিশের পক্ষ থেকে 5 যে অভিযুক্ত ইতিমধ্যে তাদেরকে আদালতে পেশ করা হয় এবং নিজেদের হেফাজতে নেওয়ার ইতিমধ্যেই আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কারণ এই শম্ভুনাথ বেহেরা যখন তাকে আদালতে পেশ করা হচ্ছিল, এই প্ল্যান কিভাবে দেওয়া হয়েছিল এই সমস্ত একাধিক প্রশ্ন করলে তিনি কিন্তু প্রত্যেকভাবে জানান যে এই প্ল্যান কিন্তু সমস্ত জায়গায় কিন্তু একেবারে দেওয়া রয়েছে, এমনটা তিনি উল্লেখ করেন। এবং এই যে গোটা ঘটনা, তার পরিপ্রেক্ষিতে যখন গ্রেপ্তারের ঘটনা ঘটে, মাঝরাতে গ্রেপ্তার করা শম্ভুনাথ বেহেরাকে এবং তাকেও কিন্তু আজকে যখন আদালতে পেশ করা হয় এবং অন্যদিকে আরও যে 4 অভিযুক্ত যারা এই গোটা যে ঘটনা পরিকল্পিত এবং যেভাবে ঘটনা ঘটেছিল, পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 জনকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আজকে আদালতে, আলিপুর আদালতে পেশ করা হচ্ছে এবং হেফাজতের আবেদন জানা হচ্ছে এবং বলা হচ্ছে এই যে ঘটনা শুধুমাত্র এই 5 জন নয়, আরও একাধিক ব্যক্তির নাম উঠে আসছে। এই একাধিক ব্যক্তি তারা যাই হন, কাউকে কোনোভাবে রেয়াত নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট শ্রী আমিনুর শেখ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী নির্মলেন্দু সর্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী রঞ্জন দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, হ্যাজ নট ডিসচার্জ দেয়ার ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ ইন রেসপেক্ট অফ দি ইনস্টেট প্রিমিসেস। আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, আসগরকে খুঁজছি। যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, শম্ভুনাথ বেহেরা, লিজি অব ল্যান্ড, দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম প্রাইমেক্স কন্ট্রাক্টর, আব্দুল হামিদ, ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন হলো শম্ভু বেহেরা। এই শম্ভু বেহেরাকে, তিনি নিউ আলিপুরের একজন ব্যবসায়ী, নিউ আলিপুরের ব্যবসায়ী, যার এই গোডাউন 2024-এ বেহেরা ব্রাদার্সকে 30 বছরের জন্য জমি লিজ দিয়েছিল পোর্টের জমি লিজ নিয়ে এই গোডাউন তৈরি করেছিলেন তিনি। গোডাউনের ঠিকাদারির কাজে লাগানো হয়েছিল কাঁটাপুকুরের ভূকৈলাস রোডের আসগরকে।
শম্ভু বেহেরা, তার পরিচয় তিনি একজন ব্যবসায়ী। এই জেমস লং সরণি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার এটা বাড়ি এবং এটাই তার অফিস। এক নয় প্রীতি, একাধিক অফিস রয়েছে। প্রথমে যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে তার অফিস, যেখানে বেহেরার অফিস বলে লেখা আছে 1DB মানি টাওয়ার। এটা হচ্ছে ফ্ল্যাটের নাম, যেখানে কলিং বেলে আমরা একাধিকবার চেষ্টা করছি, যার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ভেতর থেকে কেউ নেই বলেই সম্ভবত মনে করা হচ্ছে, কারণ বাইরে থেকে লক অ্যান্ড কি করা রয়েছে, বাইরে এবং দুটো দরজাতেই লক অ্যান্ড কি করা রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি ডেকেও জিজ্ঞেস করা করি কোনোভাবে কেউ আছেন কি না, কেউ আছেন না, যেহেতু বাইরে থেকে লক অ্যান্ড কি রয়েছে সেক্ষেত্রে কেউ এই মুহূর্তে নেই। তবে স্থানীয় যারা বলছেন এই শম্ভু বেহেরা তিনি দীর্ঘদিনের ব্যবসায়ী। তিনি কি করেন, মূলত তার কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই পোর্টের জমি বা সরকারি জমিগুলোতে লিজ নেওয়া, সেখানে গিয়ে গোডাউন তৈরি করা এবং বিভিন্ন বড় বড় কোম্পানিকে সেটা ভাড়ায় দিয়ে দেওয়া, এটাই তার কাজ। এই যে পোর্টের জমি সেটাও তিনি ভাড়া হিসেবে নিয়েছিলেন, 30 বছরের লিজ হিসেবে নিয়েছিলেন। এবং আসগার হচ্ছে কাটাপুকুর অঞ্চলের একজন তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং তার মূলত কাজ হচ্ছে ডেভেলপ করে। এই শম্ভু বেহেরার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং তারা মিলেই ডেভেলপে কাজটা করছিলেন। এইখানে একটি শুধু ফ্ল্যাট রয়েছে এরকমটা কিন্তু নয়। যে খবর আমরা পাচ্ছি তারা স্থানীয়রা বলছেন যে শম্ভু বেহেরা একাধিক অফিস করে রয়েছেন এবং এই বিল্ডিংয়ের 6 তলায় তিনি থাকেন, অর্থাৎ তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসও এটা, তার 6 তলায় তিনি থাকেন। ঘটনার পর থেকে তাকে খোঁজ করা হচ্ছে কিন্তু কোনোভাবেই তাকে যোগাযোগ করা যাচ্ছে না। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে লোক এসছেন, অফিসে যারা ম্যানেজার হিসেবে কাজ করেন তাদেরকে থানায় কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। পুলিশ বিভিন্ন রেসিডেন্সিয়াল বাকি লোকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যে কোথায় যেতে পারেন, তার কারণ তাকে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আমরাও তাকে ফোনে একাধিকবার চেষ্টা করেছি কিন্তু তিনি কিন্তু কোনো রেসপন্স করছেন না। মূলত ব্যবসায়ী হিসেবে পরিচিত, কখনো চায়ের গোডাউন, কখনো ব্যাটারির গোডাউন, বিভিন্ন নাম করা কোম্পানিতে তাকে তিনি ভাড়া দিয়ে থাকতেন, সেটাই তার কাজ। এই কাজটাও তিনি এখানে করছিলেন কিন্তু এই ঘটনার পর থেকে শম্ভু বেহেরাকে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় সেই নিয়ে পুলিশ খোঁজখবর শুরু করেছে।